আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। গোলাম মোস্তফা মডেল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ব্যবসা শিক্ষা শাখার প্রথম বর্ষে সকল শিক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বইসমূহের নবদান বইসমূহ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে আলোচনাটা হবে সেটা হলো আমাদের প্রথম বর্ষের দ্বিতীয় মাসের সিলেবাসের অনুযায়ী। তো আমরা তাহলে আজকে আলোচনা কি খেয়াল করো। হিসাবের বইসমূহ দ্বিতীয় অধ্যায় নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা নগদান বই সম্পর্কে একটু আলোচনা করতেছি। খেয়াল করো যে নগদান বইয়ের মধ্যে কটা ভাগ আছে। 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই, বহু গড়া নগদান বই। বহু গড়া নগদান বই হলো আবার নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। তারপরে আসে খুচরা নগদান বই। খুচরা নগদান বই হলো আবার সাধারণ খুচরা বই, বিশ্লেষণাত্মক খুচরা বই, অগ্রদত্ত খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই নগদান বইয়ের 1 গড়া, 2 গড়া, 3 গড়া এবং বহু গড়ার মধ্যে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা, এগুলো তোমরা নবম দশম শ্রেণীতে সকলেই করেছো যারা কমার্স স্টুডেন্ট ছিল। কিন্তু যারা এখন সায়েন্স থেকে কমার্সে আসছো অথবা আর্টস থেকে কমার্সে আসছো, এরকম যদি কেউ স্টুডেন্টস থাকো তাদের জন্য কিন্তু এই আলোচনাটা অবশ্যই দরকার আছে। তারপরেও আমি বলতেছি সকলের জন্যই প্রয়োজন, কারণ অনেক দিন তোমরা এই নগদান বই করো নাই, তো অনেকটাই ভুলে গেছো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এই 1 গড়া নগদান বই, 2 গড়া নগদান বই, 3 গড়া নগদান বই এবং নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এই সিলেবাসটুকু আমরা এই পরীক্ষার জন্য অর্থাৎ সেকেন্ড মান্থের জন্য করব। তো আমাদের এখানে এই 1 গড়া নগদান বই নিয়ে প্রথম আলোচনা দেখো। 1 গড়া নগদান বই, একটি নগদান বইয়ের ভিতরে অনেকটি গড় থাকে, কিন্তু আমরা কেন 1 গড়া বলি বা কেনই বা 2 গড়া বলি, কেনই বা 3 গড়া বলি, আমি একটি ছকের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। খেয়াল করো, এখানে 1 গড়া নগদান বইয়ের একটি ছক। লক্ষ্য করো কেন 1 গড়া বলা হয়, কারণ আমরা এখানে এই ডেবিট পাশে একটা টাকার কলাম লিখলাম এবং ক্রেডিট পাশে একটা টাকার কলাম। দেখো তাহলে আমাদের এই ছকের মধ্যে মোট 10টা কলাম আছে, এর ভিতরে টাকার পরিমাণ কিন্তু একটা। বাম পাশে অর্থাৎ ডেবিট পাশেও একটা টাকার কলাম এবং ক্রেডিট পাশ অর্থাৎ ডান পাশেও একটা টাকার কলাম। এই জন্য বলা হলো যে 1 গড়া নগদান বই, অর্থাৎ যে নগদান বইয়ের মধ্যে টাকার কলাম হবে অর্থাৎ টাকার গড় হবে 2টা, অর্থাৎ 2 পাশে 2টা, এক পাশে একটা, অর্থাৎ এই ডেবিট পাশে একটা, ক্রেডিট পাশে একটা, একটা টাকার কলাম থাকার কারণে বলা হলো যে 1 গড়া নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই 1 গড়া নগদান বইয়ের মধ্যে কিন্তু ব্যাংকের কোনো টাকার কলাম নেই, শুধু টাকা লেখা আছে, পরিমাণ টাকা, এজন্য এটাকে বলা হলো 1 গড়া নগদান বই। আবার 2 গড়া নগদান বইয়ের মধ্যে 2 পাশে 2টি টাকার কলাম থাকবে। যেমন ডেবিট পাশে থাকবে এই 1 গড়া নগদান বই যেভাবে আছে সেভাবে সব ঠিক থাকবে, শুধুমাত্র এই ডেবিট পাশে একটা টাকার কলাম বৃদ্ধি পাবে এবং ক্রেডিট পাশে একটি টাকার কলাম বৃদ্ধি পাবে। এজন্য হবে যে 2 গড়া নগদান বই। ঠিক 3 গড়া নগদান বইও 3টি করে টাকার কলাম থাকবে, ডেবিট পাশেও 3টি টাকার কলাম থাকবে এবং ক্রেডিট পাশেও 3টি টাকার কলাম থাকবে। তাহলে আমরা নগদান বইয়ের এই 1 গড়া, 2 গড়া এবং 3 গড়া সম্পর্কে বুঝতে পেরেছি যে 1 গড়া নগদান বইতে 2 পাশে একটি টাকার কলাম থাকবে, 2 গড়া নগদান বইয়ের 2 পাশে 2টি করে টাকার কলাম থাকবে, অর্থাৎ ডেবিট পাশে 2টা, ক্রেডিট পাশে 2টা। 3 গড়া নগদান বইয়ের মধ্যে ডেবিট পাশে 3টি টাকার কলাম থাকবে, ক্রেডিট পাশে 3টি টাকার কলাম থাকবে। এভাবে আমরা 1 গড়া, 2 গড়া এবং 3 গড়া নগদান বই চিহ্নিত করব। প্রিয় শিক্ষার্থীরা, এই নগদান বই করার জন্য সহজ একটা বিষয় মনে রাখতে হবে। আমরা জানি একটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হবে নগদে এবং ধারে এবং চেকের মাধ্যমে, এরকম লেনদেন হবে। তো আমরা এই নগদান বইয়ের মধ্যে শুধুমাত্র খেয়াল করব যে 1 গড়া নগদান বই যখন করতে বলবে তখন নগদ টাকা আসবে, নগদ টাকা যাবে, ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে, ব্যাংকে টাকা জমা হবে, ব্যাংক থেকে টাকা তোলা হবে। তো 1 গড়া নগদান বইতে একটু জটিলতা আছে যে এখানে ব্যাংকের কলাম থাকে না, তখন একটু সমস্যা হয় যে আমরা
ব্যাংকে টাকা জমা দিলাম এবং ব্যাংক থেকে টাকা তুললাম, এক্ষেত্রে নগদান বইয়ের কী কাজ করব। কিন্তু 2 ঘর এবং 3 ঘর নগদান বইয়ের মধ্যে কিন্তু ব্যাংকের কলাম থাকবে। তো আজকে আমি সবগুলো ছক নিয়ে আলোচনা করব। যে 1 ঘর নগদান বই সম্পর্কে তো বললাম যে তোমরা ডেবিট পাশে কি লিখবা, ডেবিট পাশে ওই সমস্ত লেনদেনগুলো লিখবা যে সমস্ত লেনদেনের মধ্যে বোঝা যাবে প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে। ঠিক আছে, এখন তাহলে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে কিভাবে টাকা আসে। আমরা সাধারণত নগদে পণ্য বিক্রয় করলে টাকা নিয়ে আসতে পারি, যেমন নগদে পণ্য বিক্রয় করলে আমাদের টাকা আসবে, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো আমরা যে সমস্ত জাবেদার মাধ্যমে দেখব যে প্রতিষ্ঠানে নগদ টাকা আসে সেটা নগদান বইয়ের ডেবিট পাশে বসাবো। আবার যে সমস্ত লেনদেনের মাধ্যমে বুঝবো যে নগদ টাকা প্রতিষ্ঠান থেকে চলে যাবে সেটা আমরা নগদান বইয়ের ক্রেডিট পাশে বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, 1 ঘর নগদান বইয়ের মধ্যে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান, ডেবিট পাশে সকল প্রকার নগদ প্রাপ্তি বসবে এবং ক্রেডিট পাশে সকল প্রকার নগদ প্রদান বসবে। এছাড়া ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে ডেবিট পাশে বসবে, ব্যাংকে টাকা জমা দিলে ক্রেডিট পাশে বসবে। এগুলো আমরা 1 ঘর নগদান বইয়ের মধ্যে কাজ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 ঘর নগদান বইয়ের ছক নিয়ে যদি আলোচনা করি তাহলে এভাবে হবে যে 1 ঘর নগদান বইতে যেভাবে ছকটা আছে ঠিক 2 ঘর নগদান বইতে সেভাবেই হবে, শুধু পার্থক্য হবে ক্রেডিট পাশে একটা টাকার কলাম বৃদ্ধি পাবে এবং ডেবিট পাশে একটি টাকার কলাম বৃদ্ধি পাবে। দেখো আমরা একটি ছক তোমাদের সামনে উপস্থাপন করতেছি 2 ঘর নগদান বইয়ের। আমরা ঠিক মাঝ বরাবর একটা আগে দাগ টানতে পারি, অর্থাৎ ডেবিট পাশে যে কয়টা গড় হবে ক্রেডিট পাশেও সেই কয়টি গড় হবে। তাহলে আমরা প্রথম তারিখের একটি কলাম রাখলাম, বিবরণ, তারপর রসিদ পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, ব্যাংক নগদ টাকা, ব্যাংক টাকা। এ পাশেও তারিখের একটা কলাম রাখলাম, বিবরণ, বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। প্রথম হচ্ছে তারিখ, বিবরণ, তারপরে রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক। এপাশেও তারিখ, বিবরণ, বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ছকের উপরে লিখব 2 ঘর নগদান বই। 2 ঘর নগদান বই চেনার উপায় হচ্ছে কি, যে লেনদেনের মধ্যে আমরা নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন দেখব সেটা এখানে বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রশ্ন যদি বলে যে 2 ঘর নগদান বই তৈরি করো, তাহলে প্রথম জানতে হবে যে 2 ঘর নগদান বইয়ের ছকটা কীভাবে অঙ্কন করব। তাই ছকের মধ্যে তোমরা খাতাটা অবশ্যই আড়াআড়িভাবে নিবে, আড়াআড়ি মানে অর্থাৎ বাম পাশে যে কয়টি ঘর হবে ডান পাশেও সেই কয়টি ঘর হবে, অর্থাৎ ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। ডেবিট পাশে দেখো তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। কয়টা হলো? 1 2 3 4 5 6। আবার ডান পাশে যাও, তারিখ, বিবরণ, বাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে এই পাশে করে 6টা হলো। তাহলে 2 ঘর নগদান বইতে মোট ঘর হবে কয়টা? 12টা। এর ভিতরে টাকার কলাম হচ্ছে ডেবিট পাশে 2টা, ক্রেডিট পাশে 2টা। তাহলে এই নগদ টাকা এবং ব্যাংক টাকা, এ পাশেও নগদ টাকা এবং ব্যাংক টাকা। তাহলে আমরা 2 ঘর নগদান বই বুঝবো যে নগদান বইয়ের মধ্যে ডেবিট পাশে 2টি টাকার কলাম থাকবে এবং ক্রেডিট পাশেও 2টি টাকার কলাম থাকবে, তা হচ্ছে 2 ঘর নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই নগদান বইয়ের মধ্যে যে সমস্ত লেনদেন নিব, অর্থাৎ আমাদের যে একটা উদ্দীপক থাকবে, এই উদ্দীপক থেকে কোন কোন লেনদেনগুলো নগদান বইয়ের মধ্যে বসবে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। বোঝার জন্য খুব সহজ একটা বিষয় মনে রাখবা, প্রত্যেকটা লেনদেনের মধ্যে কিন্তু 2টি পক্ষ থাকবে, একটা ডেবিট পক্ষ আর একটি ক্রেডিট পক্ষ। তাহলে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষের মধ্যে আমরা খেয়াল করব যে সমস্ত লেনদেনের মধ্যে নগদ এবং ব্যাংক এর যে কোনো একটা উল্লেখ থাকতে হবে, তা না হলে কিন্তু নগদান বইতে লেখা যাবে না।
আমরা প্রত্যেকটা লেনদেনের মাধ্যমে বুঝবো যে আমার প্রতিষ্ঠানে টাকা কি আসছে না চলে গেছে, এবং সেটা কিভাবে আসছে, নগদে আসছে না চেকের মাধ্যমে আসছে। তাহলে আমরা শুধুমাত্র চিহ্নিত করব যে লেনদেনটা হবে দুইভাবে, হয় নগদে নয় চেকের মাধ্যমে। অর্থাৎ যদি টাকা আসে নগদে আসবে, টাকা চলে গেলেও নগদে যাবে, টাকা আসলে ব্যাংকের মাধ্যমে আসবে, টাকা চলে গেলেও ব্যাংকের মাধ্যমে যাবে। এই 4টা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, তাহলে নগদান বই তোমাদের কাছে সহজ মনে হবে। আমরা হিসেব বিজ্ঞানের ভাষায় বলতে পারি যে আমরা যখন যে কোনো অঙ্ক করব তখন চিন্তা করো ব্যবসায়িক চিন্তা ভাবনা, তাহলে তোমাদের জন্য কাজটা সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা নগদান বইতে অনেক সময় অঙ্ক করতে গিয়ে দেখি যে প্রশ্ন বলা থাকে কয়ের মধ্যে যে সমস্ত লেনদেনগুলো নগদান বইতে আসে না তার পরিমাণ দেখো। এটা তোমার 2-এর জন্য প্রশ্ন আসে। তাহলে আমরা এই কোন কোন লেনদেনগুলো নগদান বইতে আসে না এটা কিন্তু খুব সহজে বুঝতে পারি। যে তোমরা প্রত্যেকটা লেনদেনের মধ্যে খেয়াল করবে যে 2টি পক্ষ থাকে, একটি পক্ষ নগদ এবং একটি পক্ষ ব্যাংক থাকতে হবে। অর্থাৎ যে সমস্ত লেনদেনের মধ্যে নগদ এবং ব্যাংক এর একটিও উল্লেখ থাকবে না, এই লেনদেনগুলো নগদান বইতে আসবে না। প্রিয় শিক্ষার্থীরা আবার একটু শোনো, অর্থাৎ যে সকল লেনদেনের মধ্যে নগদ অথবা ব্যাংক একটা উল্লেখ থাকবে না, এরা নগদান বইতে আসবে না। তাহলে বলতে পারো এরকম লেনদেন কি হতে পারে, যেমন তোমরা মনে করো দ্বারে পণ্য বিক্রয়। দ্বারে পণ্য বিক্রয় করলে আমরা কি জাবেদা দেই? দ্বারে বিক্রয় করলে আমরা জাবেদা দিই যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বলো তো এখানে নগদ আর ব্যাংক একটাও কি আছে? নেই, তো এটা নগদান বইতে আসবে না। এরকম যে সমস্ত লেনদেনগুলোতে তোমাদের নগদ আর ব্যাংক থাকবে না, এরা নগদান বইতে আসবে না। প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এগুলো একটু বলে দেখাই তাহলে তোমাদের জন্য আরও সহজ হবে লেনদেনগুলো লিখে। তাহলে খেয়াল করো, একটা কোশ্চেন যদি তোমাকে বলা হয় যে কোন লেনদেনগুলো নগদান বইতে আসবে না, কোন কোন লেনদেনগুলো নগদান বইতে আসবে না তার পরিমাণ দেখাও। এরকম কোশ্চেন যদি তোমরা দেখো তাহলে দেখো কিভাবে করবা। এটা কিন্তু কয়ের জন্য অবশ্যই ইম্পর্টেন্ট এই কোশ্চেন। তা আমি এখানে বলতে পারি যে এই কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমরা লেনদেনের উত্তর খুঁজে বের করবা। কিভাবে? যে একটা লেনদেন কিন্তু আমরা আগে চিহ্নিত করব। লেনদেন চিহ্নিত করার ক্ষেত্রে আগেও ক্লাসে বলেছি যে একটা লেনদেন যখন সংগঠিত হবে এই লেনদেনগুলোকে খেয়াল করতে হবে এটা ব্যবসায়িক উদ্দেশ্যে লেনদেনটা গঠিত হয়েছে কিনা। তার লেনদেন চিহ্নিত করার পর এই লেনদেন থেকে আমি 2টি পক্ষ বের করব, একটি ডেবিট পক্ষ এবং একটি ক্রেডিট পক্ষ। এই 2টি পক্ষের যে কোনো একটা পক্ষ হয় নগদ নয় ব্যাংক হতে হবে। যদি না হয় তাহলে কিন্তু নগদান বইতে আসবে না। তাহলে আমরা যদি এরকম একটা লেনদেন লিখি, লেনদেনটা কি? যেমন নগদে পণ্য বিক্রয়, নগদে না ধারে পণ্য বিক্রয় লেখো, ধারে পণ্য বিক্রয় 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা এটা কি একটি লেনদেন নয়? অবশ্যই একটি লেনদেন। তাহলে আমরা যদি এই ধারে পণ্য বিক্রয় 10,000 টাকার জাবেদা তৈরি করি তাহলে কি দাঁড়ায়? সাধারণ জাবেদা কী হবে? যেমন প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানেও 10,000 আছে, এখানেও 10,000 আছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই লেনদেনটির সাহায্যে আমরা জাবেদা তৈরি করলাম যে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে। সূত্র বলতে একটি কথা খুব গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যে নগদান বইতে ওই সমস্ত লেনদেনের কাজ হবে যে লেনদেনের মধ্যে একটি পক্ষ নগদ অথবা ব্যাংক, অর্থাৎ ডেবিটের এখানে যে লিখলাম প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এখানে কোনো নগদ আছে? ডেবিট পক্ষেও নগদ নাই এবং ক্রেডিট পক্ষেও নগদ নেই। অন্যদিকে দেখো, যদি আমি বলি যে ব্যাংকের কথা, ডেবিট পক্ষেও ব্যাংক নেই, ক্রেডিট পক্ষেও ব্যাংক নেই। তাহলে এটা মনে রাখতে হবে যে সকল লেনদেনের মধ্যে
নগদ এবং ব্যাংক একটি উল্লেখ থাকবে না, এরা নগদান বইতে আসবে না। তাহলে তোমাদের কাজটা কিন্তু সহজ হয়ে গেল যে প্রশ্নের মধ্যে কোন কোন লেনদেনগুলো নগদান বইতে আসবে না। আমরা মনে রাখবো যে সকল লেনদেনের মধ্যে নগদ এবং ব্যাংক একটি উল্লেখ থাকবে না, এরা নগদান বইতে আসবে না। প্রিয় শিক্ষিতদের এরকম আরও এক্সাম্পল দিতে পারি, যেমন দ্বারে পণ্য ক্রয় করলে জাবেদা হয়, ক্রয় হিসাব ডেবিট, পর্দ হিসাব ক্রেডিট, আছে এখানে নগদান ব্যাংক নাই, তাহলে এটাও আসবে না। এবার খেয়াল করো, যদি আমি হিসাব আরেকটা জাবেদা বলি যে স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করা হলো, এর একটা জাবেদা আছে অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, এখানেও নগদান ব্যাংক নাই, এটাও তাহলে আসবে না। যদি বলি যে অনাদায়ী পাওনা ধার্য করা হলো, এখানেও দেখো জাবেদা হয় অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট, তাহলে এই লেনদেনগুলোর মধ্যে কিন্তু নগদ এবং ব্যাংক নেই। তাহলে আমরা বলতে পারি যে সকল লেনদেনের মধ্যে নগদ এবং ব্যাংক একটি উল্লেখ থাকবে না, ওই লেনদেনগুলোই নগদান বইতে আসবে না। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমাদের এই দুগোলা নগদান বইয়ের মধ্যে ডেবিট পাশে যে দুইটি কলাম আছে নগদ এবং ব্যাংক, ক্রেডিট পাশে কিন্তু দুইটি কলাম আছে নগদ এবং ব্যাংক। এখান থেকে আরেকটা কোশ্চেন করা হয় যে বিপরীত দাখিলা, কোন কোন লেনদেনগুলোর বিপরীত দাখিলা হয় বা কন্ট্রা এন্ট্রি হয়, এটা কিন্তু দুইয়ের জন্য অর্থাৎ কয়ের জন্য কোশ্চেনটা আসে। এটা আমি লিখি। আরেকটি কয়ের কোশ্চেন, যে সকল লেনদেনের বিপরীত দাখিলা হয় তা দেখাও। যে সকল লেনদেনের বিপরীত দাখিলা হয় তা দেখাও, এভাবে প্রশ্ন করতে পারে, অথবা কোন লেনদেনগুলোর বিপরীত দাখিলা হয় চিহ্নিত করো। কোন লেনদেনগুলোর বিপরীত দাখিলা হবে চিহ্নিত করো। একটা উদ্দীপক থেকে লিখতে পারে যে কোন লেনদেনের বিপরীত দাখিলা হয় চিহ্নিত করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খুব সহজভাবে একটা জিনিস তোমরা খেয়াল করবা, আমরা কিন্তু এই ছকের ভিতর দুই পাশে দুটো টাকার কলাম দেখতেছি, ডেবিট পাশেও নগদ ব্যাংক আছে, ক্রেডিট পাশেও নগদ ব্যাংক আছে। তা আমরা ওই সমস্ত লেনদেনগুলোকে বিপরীত দাখিলা হিসেবে চিহ্নিত করব যে লেনদেনগুলোর মধ্যে একটি পক্ষ নগদ থাকবে, অন্য পক্ষটি ব্যাংক থাকবে। অর্থাৎ যেহেতু এখানে আমরা জানি যে দুইটি পক্ষ জড়িত একটা লেনদেনের সাথে, তাহলে একটি পক্ষ ডেবিট হবে, বিপরীতটি ক্রেডিট হবে। তাহলে যদি ডেবিট পক্ষটি নগদান হয়, ক্রেডিট পক্ষটা অবশ্যই ব্যাংক হতে হবে, তাহলেই এই লেনদেনগুলোকে আমরা বিপরীত দাখিলা হিসেবে চিহ্নিত করব। তাহলে এরকম কোনো লেনদেন আমরা দেখি লেখা যায় কিনা। যেমন আমরা বলতে পারি ব্যাংকে টাকা জমা দেওয়া হলো। প্রিয় শিক্ষিতদের, এখানে আমরা জাবেদা কি লিখতে পারি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে দুইটি পক্ষ আছে না, যেমন ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই লেনদেনটা কিন্তু দুই দিকেই টাকা যাবে। ব্যাংকে টাকা জমা হয়েছে, আমরা যদি হিসাব করি জাবেদা রাখি, যে আমরা একটু লিখে নিই, ব্যাংকে ৫,০০০ টাকা জমা দেওয়া হলো। প্রিয় শিক্ষিতদের, একটি লেনদেন আমি লিখেছি যে ব্যাংকে ৫,০০০ টাকা জমা দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই লেনদেনটা নগদান বইতে উপস্থাপন করতে চাই, তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, মানে ব্যাংক হিসাব ডেবিট। তাহলে আমরা নগদান বইয়ের মধ্যে কিন্তু ডেবিট কথাটা লিখে উপরে, এই যে দেখো ডেবিট লেখা আছে। তাহলে আমরা জাবেদার মধ্যে আমরা যদি এখানে জাবেদাটা লিখি, যে তোমাদের বোঝার জন্য আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, এটার জাবেদা কি দেখো, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, ব্যাংক ডেবিট, এখানে কি লেখা আছে ডেবিট। তাহলে আমরা এখানে এই ব্যাংক ডেবিট, টাকা ডেবিট পাশে, নগদান ক্রেডিট, টাকা ক্রেডিট পাশে। অর্থাৎ তোমার জাবেদার ডেবিট থাকলে টাকা ডেবিট পাশে, জাবেদার ক্রেডিট থাকলে টাকা ক্রেডিট পাশে। তাহলে আমরা যেই লেনদেনগুলোর মধ্যে দেখব যে একটি পক্ষ ব্যাংক, অন্য পক্ষটি নগদান, অথবা ডেবিট পক্ষ নগদান, ক্রেডিট পক্ষ ব্যাংক, এর দুইটা থাকবে, ওই লেনদেনগুলোই আমাকে কন্ট্রা হিসাব হবে, অর্থাৎ দুই পাশে টাকা বসবে। যে সমস্ত লেনদেনগুলোর টাকা দুই পাশে বসবে, ওই সমস্ত লেনদেনগুলোকেই আমরা বলি বিপরীত দাখিলা। প্রিয় শিক্ষার্থীরা, যদি আর একটা লেনদেন আমরা বলি যে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো, সেক্ষেত্রেও কিন্তু আমরা
বিপরীত দাখিলা হিসেবে চিহ্নিত করতে পারবো। যদি আমরা আরেকটি লেনদেন লিখি যে অফিসের প্রয়োজনে অফিসের প্রয়োজনে 2000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এটি কিন্তু একটি লেনদেন। অফিসের প্রয়োজনে 2000 টাকা ব্যাংক থেকে তোলা হলো। তাহলে যদি এটার আমরা জাবেদা করি, দেখো কি হয়, নগদ টাকা আসছে, নগদান হিসাব ডেবিট। টাকা কোথা থেকে চলে গেছে? ব্যাংক থেকে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তো এই লেনদেনের মধ্যে প্রথম পক্ষ নগদান হিসাব ডেবিট, দ্বিতীয় পক্ষ ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমরা খেয়াল করতে পারি যে নগদান হিসাব ডেবিট, দুগড়া নগদান বইয়ের ডেবিট পাশে টাকা বসাবা, ব্যাংক হিসাব ক্রেডিট, দুগড়া নগদান বইয়ের মধ্যে ক্রেডিট পাশে ব্যাংকের কলামে টাকা বসাইবা। অর্থাৎ নগদান বইয়ের মধ্যে শুধুমাত্র এই দুইটা জাবেদাই দেখা যায় যে বিপরীত জাবেদা হয়ে থাকে। এছাড়া আরেকটি জাবেদা বিপরীত জাবেদা হয়, সেটা হলো যে দেনাদারের কাছ থেকে চেক পেয়ে পরবর্তীতে যদি ব্যাংকে জমা দেয়, এরকম ক্ষেত্রে হয়তো কন্টেন্টটি করা যেতে পারে। তবে সবসময় মনে রাখবা যে এই দুইটা এন্ট্রি মনে রাখতে পারলে আমাদের কাজটা সহজ হবে। পরীক্ষায় দেখা যায় এই দুইটা এন্ট্রি থেকেই অঙ্ক বেশি আসে। তাহলে আমরা শিখলাম যে বিপরীত দাখিলা কোন কোন লেনদেনে হবে। যে সমস্ত লেনদেনের মধ্যে একটি পক্ষ ব্যাংক, অপর পক্ষ নগদান থাকবে, এই সমস্ত লেনদেনগুলোই হবে বিপরীত দাখিলা। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটি কর কোশ্চেন ছাড়া বাকি কী কী কোশ্চেন করার জন্য আসতে পারে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকের আরেকটা বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি যে নগদান বই করার মধ্যে খুব সহজভাবে আরেকটা কথা মনে রাখবা যে প্রতিষ্ঠানে টাকা আসবে ডেবিট পাশে, টাকা চলে যাবে ক্রেডিট পাশে। আবার ব্যাংকের মাধ্যমে টাকা আসবে ডেবিট পাশে, আর ব্যাংকের মাধ্যমে টাকা চলে যাবে ক্রেডিট পাশে। এই কথাটা মনে রাখতে হবে। তাহলে এখন আসবে আর যাবে বিষয়টি কীরকম, যে তোমাদের মনে রাখতে হবে যে নগদান হিসাব ডেবিট, টাকা ডেবিট পাশে, ব্যাংক হিসাব ডেবিট, টাকা ডেবিট পাশে, নগদান হিসাব ক্রেডিট, টাকা ক্রেডিট পাশে, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা ক্রেডিট পাশে। যদি এই 4টা পয়েন্ট মনে রাখতে পারো তাহলে এই নগদান বইয়ের কাজটা শেষ। তাহলে নগদে প্রাপ্তি, টাকা ডেবিট পাশে, নগদে প্রদান, টাকা ক্রেডিট পাশে, ব্যাংকের মাধ্যমে টাকা প্রাপ্তি ডেবিট পাশে, ব্যাংকের মাধ্যমে টাকা প্রদান ক্রেডিট পাশে। মানে হচ্ছে চেক পাওয়া গেলে ডেবিট পাশে, চেক প্রদান করলে ক্রেডিট পাশে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও বর্তমানে যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এটিএম কার্ড এর মাধ্যমে লেনদেন হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের মাধ্যমে এই লেনদেনগুলো হয়ে থাকে। যেমন এটিএম কার্ডের মাধ্যমে যদি আমরা পণ্য বিক্রয় করি তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আবার এটিএম কার্ডের মাধ্যমে যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে লিখতে পারি ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। অর্থাৎ ব্যাংক অথবা নগদ জড়িত যদি থাকে তাহলেই আমরা নগদান বইতে এই লেনদেনগুলো লিপিবদ্ধ করব। প্রিয় শিক্ষার্থীরা, একগড়া এবং দুগড়া নগদান বইয়ের মধ্যে আলোচনার পরে যদি আমরা 3 গড়ার কথা চিন্তা করি, 3 গড়া নগদান বইয়ের মধ্যে যে এখানে 2 গড়া নগদান বইতে যেরকম ছক করেছ ঠিক 3 গড়া নগদান বইতেও সেরকম ছক থাকে, শুধু এই পাশে একটি ঘর বৃদ্ধি পাবে বাট্টার ঘর, এ পাশেও একটি ঘর বৃদ্ধি পাবে বাট্টার ঘর। তাহলে আমরা এখানে না লিখে ছকটা যদি আলাদাভাবে তৈরি করে দেখাই, খেয়াল করো। এ পর্যায়ে আমি 3 গড়া নগদান বইয়ের ছক নিয়ে আলোচনা করব। 3 গড়া নগদান বইয়ের মধ্যে শুধুমাত্র 2টি টাকার কলাম বৃদ্ধি পাবে, আর কিছুই নয়। তাহলে আমরা তারিখ, বিবরণ এখানে দেব, রসিদ পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা। আবার পাশে তারিখ, বিবরণ, বাউচর নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা টাকা। তাহলে আমরা 3 গড়া নগদান বইতে টাকার কলাম হবে কয়টা? 3টা। দেখো এখানে আমরা নগদ টাকা লিখব, ব্যাংক টাকা লিখব, বাট্টা, আবার এর পাশে তারিখ, বিবরণ, নগদ, ব্যাংক
বাট্টা। তিন গড় নগদান বই। প্রিয় শিক্ষার্থীরা, তিন গড় নগদান বই কেন হলো আগে বলেছি যে তিনটে টাকার কলাম থাকবে। দেখো, ডেবিট পাশে নগদ টাকা, ব্যাংক টাকা, বাট্টা টাকা, তিনটে কলাম হয়েছে না। ক্রেডিট পাশে দেখো নগদ, ব্যাংক, বাট্টা। তাহলে এখন এ পাশে বাট্টা, এ পাশেও বাট্টা আছে না। তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, অর্থাৎ প্রাপ্ত, আর এটা হচ্ছে প্রদত্ত। প্রিয় শিক্ষার্থীরা, যে নগদান বইয়ের মধ্যে ডেবিট পাশে তিনটে টাকার কলাম থাকবে এবং ক্রেডিট পাশেও তিনটে টাকার কলাম থাকবে, এই নগদান বই হচ্ছে তিন গড় নগদান বই। তাহলে এখানে দু গড় নগদান বই এবং তিন গড় নগদানের মধ্যে পার্থক্য হলো যে ডেবিট পাশে একটি বাট্টার কলাম থাকবে এবং ক্রেডিট পাশেও একটি বাট্টার কলাম থাকবে। ডেবিট পাশে বাট্টা কোন বাট্টা হবে, অর্থাৎ প্রদত্ত বাট্টা। ক্রেডিট পাশে হচ্ছে প্রাপ্ত বাট্টা। প্রিয় শিক্ষার্থীরা, বাট্টা সম্পর্কে তোমরা হয়তো আগে আলোচনা শুনেছ, তারপর আমি বলি, একটু খেয়াল করো। বাট্টা হচ্ছে সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে নগদ বাট্টা, আরেকটি হলো কারবারি বাট্টা। আরেকটি বাট্টা আছে পরিমাণ বাট্টা। এই পরিমাণ বাট্টা খুব দেখা যায় না, তবে নগদ বাট্টা এবং কারবারি বাট্টা অঙ্কের মধ্যে দেখা যায়। এখন নগদ বাট্টা কি? নগদ বাট্টাকে আবার দুইটি অংশে ভাগ করা হয়, একটি হলো প্রদত্ত বাট্টা, আরেকটি হলো প্রাপ্ত বাট্টা। প্রদত্ত বাট্টা জড়িত হচ্ছে দেনাদারের সাথে, আর প্রাপ্ত বাট্টা জড়িত হচ্ছে পাওনাদারের সাথে। প্রদত্ত বাট্টার সঙ্গে একটু বলে নিই যে বিবিধ প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা আদায় করার সময় যে পরিমাণ টাকা ছাড় দেওয়া হয় কিংবা কম নেওয়া হয় তাকে বলা হয় প্রদত্ত বাট্টা। আর প্রাপ্ত বাট্টা কি? বিবিধ পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে পরিমাণ টাকা কম দেওয়া হয় বা ছাড় পাওয়া যায় তাকে বলা হয় প্রাপ্ত বাট্টা। তাহলে প্রদত্ত বাট্টা দেনাদারের সাথে সম্পর্ক ডেবিট পাশে বসবে, প্রাপ্ত বাট্টা পাওনাদারের সাথে সম্পর্ক ক্রেডিট পাশে বসবে। কারণ হচ্ছে এখানে মনে রাখতে হবে যে টাকা যখন পাওয়া যায় তখন কিন্তু নগদান হিসাব ডেবিট হয়, টাকা যখন প্রদান করা হয় নগদান হিসাব ক্রেডিট হয়। মনে রাখতে হবে টাকা যেদিকে যাবে বাট্টা সেদিকে যাবে, সে লেনদেন যেটাই হোক, টাকা যেদিকে যাবে বাট্টাও সেদিকে যাবে। যেমন নগদান হিসাব ডেবিট। এরপরে দেখো, আমরা যদি একটা লেনদেন বলি যে বিবিধ দেনাদারের কাছ থেকে 10,000 টাকা পাওয়া গেল, তাকে 100 টাকা ছাড় দেওয়া হলো, তাহলে আমরা কিন্তু এবার লিখি যে নগদান হিসাব ডেবিট, প্রদত্ত বাট্টা ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমার দেখো নগদান হিসাবটা ডেবিট যদি হয়, টাকা ডেবিট পাশে নগদের কলামে বসাবা, যে বাট্টাটা ছাড় দিয়েছো সেই বাট্টাও কিন্তু ডেবিট পাশে বসাবা। আবার অন্যদিকে যদি বলি যে পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করা হলো, তাকে 200 টাকা বাট্টা, তার কাছ থেকে 200 টাকা বাট্টা পাওয়া গেল, সেক্ষেত্রে আমরা কি করি যে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট। তাহলে নগদান হিসাব ক্রেডিট, টাকা ক্রেডিট পাশে, প্রাপ্ত বাট্টাও ক্রেডিট পাশে। এ সম্পর্কে আমরা অঙ্কের মাধ্যমে আরও সুন্দরভাবে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় ছিল যে নগদান বইয়ের ছক সম্পর্কিত বেসিক আলোচনা। আশা করি তোমরা অবশ্যই ক্লাসটা দেখেছো, আর যারা দেখতে পারো নাই তারা অবশ্যই এই ক্লাসগুলো পরবর্তী দেখে নেবে। আমরা পরবর্তী ক্লাসে নগদান বইয়ের গাণিতিক অঙ্ক কীভাবে করা যায় সে সম্পর্কে আলোচনা করব। আজকের মতো এখানেই সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।